ঘুম থেকে উঠেই শুনি আজ আমার বিয়ে। যত বেশি অবাক হয়েছি তার চেয়ে বেশি বিব্রত বোধ করছি। আচমকা নিজের বিয়ের কথা শুনলে কেমন লাগে, কিন্তু ব্যাপার সেটা নয়। আসল কথা হচ্ছে বর নাকি সেটের লেফটেন্যান্ট, বিদ্যুতের খুঁটির মতো লম্বা, আর আমার যে উচ্চতা, তার পাশে দাঁড়ালে মনে হবে ল্যাম্পপোস্টের নিচে বন মানুষ দাঁড়িয়ে। চেঁচামেচি শুরু করে দিলাম। আম্মু বলল, ছেলে খুব সুন্দর, তোর পছন্দ হবে। আচমকা বিয়ে কেন? বিয়ের অনুমতি পাইছে। আর তাছাড়া ছেলের আব্বা আম্মা এই সপ্তাহে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্যই। কিন্তু আম্মু, ছেলের হাইটে তো বেশি, যে আমাকে তার পাশে মানাবে না। ছেলে যখন রাজি, তোর অসুবিধা কি? ছেলে নিশ্চয়ই মানসিক সমস্যাগ্রস্ত। ছেলে ভালো, সে বাবার মতো বাইরে যাবে না। ওর বাবার ইচ্ছে তোকে মেয়ে বানাবেন। তাহলে তুমি বরং ওই মুরব্বিকে বিয়ে করে ফেলো, আমি ওনাকে আব্বা বলবো। আম্মু ভ্যাবাচাকে খেয়ে বলল, পাগলি, এমন পাত্র হাতছাড়া করলে পাপ হবে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আম্মু বেরিয়ে গেল। অনেক কষ্টে ছেলের মোবাইল নাম্বার জোগাড় করে কল দিলাম, যদি বিয়েটা আটকানো যায়, কিন্তু মোবাইল বন্ধ। অবশেষে হবু শাশুড়িমাকে কল দিয়ে আমার আপত্তির কারণ জানালাম। তিনি বললেন, পেন্সিল হিল পরে একসাথে বের হবা। কিন্তু আন্টি, ও যখন অফিসে বের হবে, ওর কপালে একটা চুমুদের মতো ভাগ্য আমার হবে না। কেন হবে না? টুলের পর দাঁড়িয়ে চুমু দিবা? অনেক কষ্ট করে কিছু লাভ হলো না। পাত্রের নাম তন্ময়, সবারই খুব পছন্দ হয়েছে। আমি পড়েছি মহা যন্ত্রণায়। কিছুদিন আগে এক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, নিজের রক্ত দিয়ে সাহায্য করেছিলাম। তিনি এখন আমার শ্বশুর হওয়ার ইচ্ছে পোষণ করেছেন, হজ করতে যাবেন। সকলেই তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বিয়েতে মত দিয়েছেন। আমার ব্যাপারটা কেউ বুঝল না। কবুল বলার পর একসাথে খেতে বসলাম। তখন আমার বরকে ভালোভাবে দেখলাম। ওর চোখে যেন আগুন ঝরছে। হয়তো কেউ জোর করে রাজি করানো হয়েছে, জানি না কি আছে কপালে। রাত 10:30টায় শ্বশুরবাড়িতে পৌঁছালাম। ফ্রেশ হয়ে রুমে আসলাম। আমার আখাম্বা বর রুমে ঢুকতেই আমাকে আপাদমস্তক দেখতে লাগলো। তারপর বলল, শর্ট মেয়েদের ব্যাপারে আমার অ্যালার্জি আছে, আর তুমি আমার শর্ট বউ। তুমি এখন মহা অ্যালার্জি। জেনে শুনে বিয়ে করে নাই? বিয়ের কথা অনেক আগেই শুনেছি, শর্ট বলে কন্ট্যাক্ট করার ইচ্ছে হয়নি। তাহলে বিয়ে করলেন কেন? আজব তো। আমি তো আজ সকালে উঠে জানতে পারলাম আমার বিয়ে। তুমি তো ইন্টেলিজেন্ট গার্ল। ছেলে ডিফেন্সে জব করে শুনে নাচতে নাচতে রাজি হয়ে গেলা। নিজের হাইটটা দেখবা না? অনেক চেষ্টা করেছি, কাজ হয়নি। আপনার অ্যালার্জি থাকলে বিয়ে করার কি দরকার ছিল? বাবাকে বলতে পারতেন কথাটা। আবু হজে যাচ্ছেন, শেষ ইচ্ছে পূর্ণ করব না? তাহলে এখন আমাকে কথা শোনাচ্ছেন কেন? আর আপনার বাবার তো আমায় দেখেছেন, তিনি কেন একটা শর্ট মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে গেলেন? ওই যে রক্তের ঋণ শোধ করবেন বলে। এভাবে ঝগড়া করতে থাকলে ঋণ শোধ হবে? তাহলে কি তোমাকে নিয়ে শুয়ে পড়ব? আমি বললাম, আপনি কি করবেন জানি না, আমি শোবো। ঘুম পাচ্ছে, আমার ভেতরে আগুন জ্বলছে। আর তোমাকে ঘুমাতে দেব? তাহলে কি ফায়ার সার্ভিস ডাকবো? যা খুশি করো, আমার তোমাকে মেনে নিতে পারবো না। ব্যাস, তাহলে ডিভোর্স দিয়ে দিন। ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করেছি? তাহলে কি ঝগড়া করার জন্য বিয়ে করেছেন? না, রক্তের ঋণ শোধ করার জন্য বিয়ে করেছি। ছাড়তেও চান না, মানতেও চান না। একটা সিদ্ধান্তে তো আসতে হবে। বা, বিয়ের রাতেই ডিভোর্স চাইছো? লক্ষ্মী মেয়ে তুমি। দেখুন, আমার দিক থেকে কোনো অসুবিধে নেই। আপনি তো অপমান করছেন। তাহলে কি করব? নিজের হাইটটা তো দেখবা। অনেক চেষ্টা করে বিয়ে আটকাতে পারিনি। যদি আমার বয়ফ্রেন্ড থাকতো, অবশ্যই পালিয়ে যেতাম। আপনার গার্লফ্রেন্ড ছিল না? ছিল, ইভেন এখনও আছে। পুরো ক্যাটরিনা কাইফের মতোই দেখতে, হাইট 5 ফুট 5। আবারও আমাকে অপমান করছেন। আপনি কি চাচ্ছেন আমি নিজেই আপনাকে ছাড়িয়ে দিই? যদি বলি তাই, ওকে। আপনার আব্বা মা হজ থেকে ফিরে আসুক, দেন সিদ্ধান্তে আসা যাবে। ওকে, ডান। আমি ব্যাগ থেকে হেডফোন বের করে গান শুনতে লাগলাম। এরকম কিছু ঘটতে পারে ভেবে সারাদিনে নিজেকে প্রস্তুত করে রেখেছি, যাতে এখন কষ্ট না হয়। তন্ময় চিৎকার করে বলল, কোথায় শোবো? চিল্লাচ্ছেন কেন? 4বার বলেছি, শুনতে পাওনি? আমার পাশে ঘুমান? ইম্পসিবল। তাহলে ওয়াশরুমে গিয়ে ঘুমান। কথা কম বলবা, এটা আমার বাড়ি, আমি এ বাড়ির বউ। চুপ করে গান শুনতে লাগলাম। দু চোখ বন্ধ করে গান শুনছিলাম। তন্ময় কি করছে সেটা দেখার জন্য এক চোখ মেলে তাকালাম। ও ফোনে কথা বলছে, নিশ্চয়ই ওর সেই ক্যাটরিনা কাইফের সাথে। মনে একটা প্রশ্ন জাগলো, ক্যাটরিনার তো বয়স অনেক হয়েছে, এত নায়িকা থাকতে ক্যাটের সাথে তুলনা করলো। ওর গার্লফ্রেন্ড কি তাহলে বয়স্ক মহিলা? হতেও পারে। আমার বোনের বয়স তো আর কম হয়নি। প্রশ্নটা তোলাই থাক, পরে জিজ্ঞেস করব। অনেক চেষ্টা করছি ঘুমাতে, কিন্তু ঘুম আসছে না। ঘুম না আসাটাই স্বাভাবিক। বাসরাত বলে কথা, কিন্তু এ কেমন বাসর? এটাকে তো কালো রাত 2 বলা উচিত। রাত 1টা, খুব ক্ষুধা লেগেছে। এটা আমার বদভ্যাস। খুব রেগে গেলে খাবার গিলতে থাকি। এখন খুব রেগে আছি, তাই খাবারের জন্য দাঁত কিরমির করছে। কিন্তু এ বাড়িতে ফ্রিজ কোথায় জানি না। এত রাতে কাউকে খাবারের কথা বললে ব্যাপারটা বাজে হয়ে যাবে। তার চেয়ে বরং নিজের রাগ কমাই। রাগ কমলে খাবার ইচ্ছাটাও কমে যাবে।
রাগ কমানোর চেষ্টা করে লাভ কিছুই হচ্ছে না। রাগগুলো সব মেবি জেদ করে অবরোধ ডেকে বসেছে। মনে মনে রাগগুলোকে কয়েকটা ভাগে ভাগ করলাম। এক ভাগ রাগ মা বাবার প্রতি, এক ভাগ শ্বশুর শাশুড়ির প্রতি, আরেক ভাগ রাগ আমার আখাম্বা বরের প্রতি। যাক, এখন কিছুটা হালকা লাগছে। তন্ময় সেই বিছানায় শুয়ে পড়ল। আমি অন্যদিকে সরে কি জায়গা করে দিলাম। হেডফোনটা খুলে রাখলাম। অনেকক্ষণ পর তন্ময় বলল, আমাকে ডিস্টার্ব করবে না, ঘুমাবো। ডিস্টার্ব করবো কেন? অধিকার খাটানোর জন্য করতেও পারি। আমাকে কেউ কিছু নিষেধ করলে সেটার প্রতি আকর্ষণ বেড়ে যায় আমার। তোমার আকর্ষণ এমনি কমবে। আব্বু আম্মু চলে যাক, আকর্ষণ টের পাবা। আহারে, কি সৌভাগ্য আমার। তন্ময় দাঁতে দাঁত চেপে বলল, সেটা পরেই টের পাবা। ওরা চলে যাওয়ার পর তোমার মুখ আর আমি দেখতেও চাই না। ওকে, তাহলে মুখোশ পরে থাকবো। আমার হাত পা চুল এগুলো দেখবেন। তন্ময়ের রাগ আরও বাড়ছে আর আমার রাগ কমছে। ব্যাপারটা কি বুঝলাম না। তন্ময় উঠে বসে বলল, ঘুমাতে দিবা না? বুঝছি। বাসরাতে কেউ ঘুমায়? বাসরাতের গুল্লি মারি। তন্ময় খুব রেগে গেছে। আমি বললাম, আপনি গুলি মারতে পারেন? আপনার তো রিভলভার থাকার কথা। থাকলে সেটা আমার মাথায় ঠেকিয়ে ঠুস করে দিন। আমি মরে গেলে ডেড বডি লুকিয়ে ফেলবেন। সবাইকে বলবেন বউ পালিয়ে গেছে। তন্ময় বলল, এত শয়তানি বুদ্ধি পাও কই? দেখেই বুঝেছিলাম তুমি একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথায় গো থাকে, তাই না? তন্ময় ভীষণ রকম রেগে বলল, আমাকে রাগাতে ভাল লাগছে, তাই না? বিষে বিষে বিষক্ষণ, তেমনি রাগে রাগে রাগক্ষণ। শ্যাট আপ। একেবারে শাটডাউন হয়ে গেলাম। বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে রইলাম। যদিও খুব দুষ্টুমি করতে ইচ্ছে করছে, কিন্তু এখন লক্ষ্যে মেয়ের মতো ঘুমানোটাই বুদ্ধিমানের কাজ হবে। আবারও মনে প্রশ্নটা উদয় হলো, তন্ময়ের গার্লফ্রেন্ড বয়স্ক মহিলা কিনা। আস্তে করে বললাম, ঘুমিয়ে গেছেন? কি হয়েছে? আপনার গার্লফ্রেন্ড কি বয়স্ক? ননসেন্স। আমি আর কিছু বললাম না। হায়রে বিয়ের রাত। নিজের বিয়ে নিয়ে কত পরিকল্পনা ছিল, আব্বু আম্মু সব নষ্ট করে দিল। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। মোবাইলের রিংটোনের শব্দে ঘুম ভাঙল। হ্যাঁ, আম্মু বলো। কি রে, এত বেলা অবধি ঘুমাচ্ছিস? তোমার জামাই এত ভালো যে, থাক, বাকিটা আর বললাম না। সব ঠিক আছে? কিচ্ছু ঠিক নাই। তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও। না রে, 2 দিন থাক। বেয়াই সাহেবরা চলে গেলে এসে কয়েকদিন থাকিস। ও, আমার তো নতুন মা বাবা হয়েছে, তোমাদের দায়িত্ব তো শেষ। তাহলে কল দিছো কেন? রাগ করিস না মা, কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে। কল কেটে দিলাম। আজ আম্মুর সাথেও কথা বলতে ইচ্ছে করছে না। ফ্রেশ হয়ে বাইরে আসতেই শাশুড়িমা এসে অনেক কথা বলেন, উপদেশ দিলেন। ওনাদেরকে মা বাবা বলে ডাকতে বলেন। নিজের বাবা মা ছাড়া কোনো ভাগ্নিকে শখ করে আম্মু আব্বু বলিনি। কিভাবে সম্ভব? অনেক চেষ্টা করে বলতে পারলাম। দুজনেই খুব খুশি। বাবা আমাকে তুলে খাওয়ালেন। তারপর বললেন, এই সংসারটা আরও 2জন মিলে অনেক কষ্টের যত্নে সাজিয়েছি। আমরা আর কয়দিনই বাঁচব। আমার আর ছেলে মেয়ে নাই। এখন তুমি আর তন্ময়ই এসব দেখবা। তন্ময় খুব রাগী, কিন্তু অনেক ভালো ছেলে। ওকে সামলে রেখো। একটু কষ্ট হলে সহ্য করো, কিন্তু সংসারটা টিকিয়ে রেখো। আমরা যদি হজ থেকে আর ফিরতে না পারি, যদি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করি, আর তা তো বলতে পারবো না মা। আমি বাবার হাত ধরে বললাম, দোয়া করি বাবা, আপনারা যেন সুস্থ শরীরে ভালোভাবে ফিরে আসতে পারেন। মা বললেন, আমার পাগল ছেলেটাকে দেখে রেখো মা। কি বলবো বুঝতে পারছি না। দুজনেই মায়া ভরা চোখে তাকিয়ে আছেন। ভরসা দিয়ে বললাম, দোয়া করবেন আপনারা। মা, তোমার তন্ময়কে পছন্দ হয়েছে? মনে মনে বললাম, এই প্রশ্নটা বিয়ের আগে করলে কি হতো, কিন্তু সেটা বলতে পারলাম না। বললাম, তুমি নাস্তা নিয়ে গিয়ে তন্ময়কে ডেকে তুলে খাওয়াও, নিজেও খাও। কাল সেই সন্ধ্যাবেলা খাইছো। আমার কেন জানি খুব মায়া লাগছে এই মানুষ দুজনের প্রতি। বিয়ে হতে না হতেই এত মায়া জন্মালো কেন? ওনারা আমাকে খুব স্নেহ করেন। এদের ছেড়ে যেতে খুব কষ্ট হবে। তন্ময় যদি মানতে না চায়, আলাদা তো হতেই হবে। ভাবতেই খারাপ লাগছে। নাস্তা নিয়ে এসে দেখি তন্ময় ঘুমাচ্ছে। ডাকলে আবার রেগে যাবে না তো? 2বার ডাক দিয়ে চোখ মেলে তাকালো। বলল, এত সকাল সকাল ডাকছো কেন? মা নাস্তা পাঠিয়েছেন, খেয়ে নিন। তন্ময় কোনো কথা না বলে উঠে ফ্রেশ হয়ে আসলো। আমি খাবার এগিয়ে দিতেই বলল, শাড়ি পরে আসো কেন? জামা থাকলে জামা পরে নাও। আমি দাঁড়িয়ে রইলাম। ও খেতে শুরু করেছে। একবার খেতেও বলছে না। আমারও তো খিদে পেয়েছে। বাবা শুধু 2বার মুখে খাবার তুলে দিয়েছেন, তাতেই কি পেট ভরে? তন্ময় আমার দিকে তাকিয়ে বলল, খেয়েছো? না। বসো, খেয়ে নাও। আমি একটা প্লেট নিয়ে খাওয়া শুরু করলাম। গোসল ছেড়ে জামা পরলাম। ঘরে আসতেই তন্ময় ড্যাব ড্যাব চোখে তাকালো। আমি খুব সহজ ভঙ্গিতে ব্যাগ থেকে আমার জিনিসপত্র বের করলাম। চোখে কাজল দিলাম, হালকা লিপস্টিক দিলাম, চুল আশ্রে ছেড়ে দিলাম। আয়নায় তাকিয়ে দেখি তন্ময় মুচকে আসে। মাথা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, হাসছেন কেন? তোমার ওয়েট 38, তাই না? কিভাবে বুঝলেন? অনুমান করলাম। চেহারার গড়ন, ওয়েট সব কিছু ওই হাইটের সাথে ম্যাচ করেছে। এখন তোমাকে ঠিক পুতুলের মতো লাগছে। যেকে দেখে বলবে ক্লাস 8-9-এ পড়ো। আমি হাসলাম।
তন্ময় বলল, তোমার হাসিটাও সুন্দর, চুলগুলো সুন্দর, সব মিলিয়ে রূপবতী বলা যায়, কিন্তু হাইটটাই প্রবলেম। আমার কলিগ, ফ্রেন্ড সার্কেল সবার সামনে কিভাবে পরিচয় করাই দেব? বাইরে বের হব কিভাবে? এসব ভাবলে মাথা গরম হয়ে যায়। এত মাথা গরম করতে হবে না, আমি তো চলেই যাব। তখন আপনার ক্যাটরিনাকে বিয়ে করে ফেলবেন। তন্ময় কি যেন ভাবলো, তারপর বলল, তোমাকে নিয়ে থাকাটা সম্ভব না আমার পক্ষে, প্লিজ কষ্ট পেও না। আমি কি করব বলো? পারবো না, পারতে হবে না। কিন্তু এভাবে বললে আমার নিজেকে ছোট মনে হয়, অপমানিত বোধ করি। এভাবে বলবেন না, আপনি যা চান তাই হবে। বাবা মা চলে যাক, তারপর আমার মুখ আর দেখতে হবে না। তন্ময়কে আর কিছু বলার সুযোগ না দিয়েই রান্নাঘরে এলাম। মা অনেক নিষেধ করার পরও রান্নার কাজে যোগ দিলাম। কিছুই ভালো লাগছিল না। মনটাকে কোনো কাজে ব্যস্ত রাখা বিশেষ প্রয়োজন। রান্নাঘরের কোথায় কী রাখা আছে মা সব বুঝিয়ে দিলেন। আমিও উৎসাহের সাথে রান্না করতে লাগলাম। ছোটবেলা থেকে শখের বসে রান্না শিখেছি মায়ের কাছে। রান্নার অভ্যেস আছে। নতুন বাড়িতে এসেও সহজে মানিয়ে নিয়ে রান্না করতে লাগলাম। এ বাড়িতে মা বাবা ও তন্ময় ছাড়া আর কেউ থাকে না। একজন কাজের মহিলা আছে, যিনি রোজ এসে কাজ শেষ করে বাসায় চলে যান। বিয়ে উপলক্ষে কয়েকজন আত্মীয় এসেছেন, ওনারা দুপুরের খাবার খেয়ে চলে যাবেন। রান্না শেষ করে সবাই মিলে একসাথে বসে খেলাম। তন্ময় আমার পাশে বসেছিল। সকলেই রান্নার অনেক প্রশংসা করলেও তন্ময় চুপচাপ খাওয়া শেষ করে উঠে চলে গেল। আত্মীয়গণ বিদায় নিয়ে চলে গেলেন। বাড়ি একদম শূন্য শূন্য লাগছে। রুমে এসে দেখি তন্ময় সাজগোজ করছে, কিন্তু একটা গো কালার শার্ট পরেছে, একদমই ভালো দেখাচ্ছে না। বললাম, কোথাও যাচ্ছেন? বাইরে যাব একটু। কিন্তু গো কালার শার্ট পরছেন কেন? আপনাকে মানায়নি একদম। কি কালার বললা? গো কালার। এর নামে কোনো কালার আছে বলে তো জানি না। এই হলুদের মতো রংটাকে গো কালার বলা হয়, আপনি জানেন না? না, তোমার কাছে কত কিছু জানলাম। আমি তো ভাবছিলাম তোমার রান্না কেউ খেতেও পারবে না, কিন্তু তুমি তো দেখছো পাক্কা রাঁধুনি। আমি হেসে বললাম, থ্যাঙ্কস। তন্ময় আকাশি রঙের টি শার্ট পরে এসে বলল, এবার ঠিক আছে? হ্যাঁ। বাবা, কি নাম? গো কালার বলেই হাসতে লাগলো। তারপর বলল, আমার মোবাইলটা দেখো তো। কেন? আম্মু বলেছে তোমাকে একটা ভালো আইফোন কিনে দিতে। আমারটাই নিবা নাকি নতুন ফোন কিনে দেব? আমার ফোন লাগবে না, ফোন রেখে যাচ্ছি। দেখো, ভালো লাগলে এটাই নিও। আর ফ্রিজে ভ্যানিলা আইসক্রিম আছে। আব্বু আমার দিকে খেয়াল রেখো। আসি। তন্ময় বেরিয়ে গেল। আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর আমার বরটা, কত ভালো একটা মানুষ, কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। ও যাই বলুক, বিয়ে যখন হয়ে গেছে আলাদা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আলাদা হওয়ার জন্য কেউ বিয়ে করে না। যদি আলাদাই হবে তাহলেও বিয়ে করতো না। যত কষ্টই হোক সম্পর্কটাকে টিকে রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে মা বাবাকে চা করে দিলাম। মা বললেন, কয়েকটা কথা বলবো মা। হ্যাঁ মা, বলুন। মন দিয়ে শোনো। তন্ময় একটা মেয়ের সাথে রিলেশন করে, সেটা আমরা জানি। মেয়েটাকে আমি দেখেছি, কথা বলেছি, কিন্তু ওই মেয়ের সাথে বিয়ে হলে বেশি দিন সম্পর্ক টিকতো না। কারণ সব মেয়েরা ত্যাগ স্বীকার করতে পারে না। সব কষ্ট সহ্য করে একটা সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কষ্টের। আর তন্ময়ের বাবা অনেক গরিব ছিল। আমরা দুজন মিলে আজ এত দূর আসতে পেরেছি শুধুমাত্র নিজেদের চেষ্টায়। আমার এত কষ্টের সংসারটাকে কি করে নষ্ট হতে দেই বলো? আমি চুপ করে শুনছি মায়ের কথা। মা আবারও বলতে শুরু করলেন, দেখো, সুন্দর হলে হয় না, মানসিকতা ভালো হতে হয়, সম্পর্কের প্রতি মনোযোগ দিতে হয়। আমরা তোমার কথা, আচরণ দেখেই বুঝেছি তুমি সংসারী মেয়ে। সব দায়িত্ব তোমার হাতে দিচ্ছি, সামলে রেখো। আমরা দুজন দোয়া করব শুধু। মায়ের কথা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর করে কথা বলতে পারেন। আমি অনেক তপস্যা করলেও হয়তো এত সুন্দর করে কথা বলে কাউকে বোঝাতে পারবো না। মা বলেন, তন্ময় খুব রাগী, আর একটু পাগল পাগল। ও একবার রাগ হলে আরেকবার খুব যত্ন করবে। তুমি কষ্ট পেও না, ভরসা রাখো। আমি মায়ের কোলে মাথা রাখলাম। আমার নিজের মা মনে হচ্ছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তন্ময়ের সম্পর্ক রাখুক বা না রাখুক, আমি মা বাবাকে ছাড়বো না। চোখে পানি এসে যাচ্ছে। তন্ময় রাতে বাসায় ফিরল। আমাকে দেখে বলল, কেমন আছো? আমি অবাক হয়ে তাকালাম। এটা কেমন প্রশ্ন? কেন, কেমন আছো জিজ্ঞেস করতে পারি না? হ্যাঁ, খুব ভালো। আমার মোবাইলটা কই? ওটার কথা মনেই ছিল না। যেখানে রেখে গেছেন সেখানে আছে। তন্ময় মোবাইল নিয়ে শুয়ে পড়ল। জিজ্ঞেস করলাম, খাবেন না? না। খেয়ে এসেছেন? না, খেতে ইচ্ছে করছে না। কয়েকবার খাওয়ার জন্য জোর করতেই ও রেগে গেল। বউ হয়েছে বলে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। আমি চুপ করে গেলাম। কিছুক্ষণ পর তন্ময় নিজে বলল, চলো খেতে দাও। আমি ওর মুখের দিকে তাকালাম। ছেলেটা কখন কী রূপ ধারণ করে বুঝতে পারছি না। তন্ময়কে বুঝতে পারা অনেক কঠিন। খাবার শেষ করে মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমাতে আসলাম। তন্ময় বলল, প্রতিদিন কি এই ঘরে ঘুমাবা? মানে, আমি কোথায় যাব ঘুমাতে? এত বড় বাড়িতে ঘুমানোর জায়গার অভাব হবে না। আম্মু আব্বু চলে গেলে আলাদা ঘুমাবো। এখন কি একসাথে ঘুমাচ্ছি? তন্ময় হাসলো। আমি লজ্জা পেয়ে চুপ করে আছি। ও ফেসবুকে ব্যস্ত, কিন্তু আমি কি করব? আমার তো ঘুম আসছে না।
কিছুক্ষণ পর তন্ময় বলল, কি কি খেলতে পারো তুমি? ক্লাস অফ ক্লান, কার রেসিং, ভাইস সিটি, এগুলো না। টাস, লুডো, কেরম, দাবা সবগুলোই পারি। কেন? ওয়াও, গ্রেট। তন্ময় উঠে তাস নিয়ে আসলো। আমার হাসি পেল। অনেকক্ষণ দুজনে বিছানার উপর বসে তাস খেলছি। ও বলল, আব্বু আম্মু জানতে পারলে খুব বকবে। কেন? আমরা তো জুয়া খেলছি না। তাস খেলে কি হবে? খেলায় তো বেশ পটু দেখছি। সব গণই আছে, সব গণি আছে, শুধু হাইটে খাটো। আমার মেজাজটা খারাপ হয়ে গেল। খেলার মোডটাই নষ্ট হয়ে গেল। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল খুব ভোরে। চোখ মেলে তাকিয়ে দেখি তন্ময়ের ঘুমন্ত মুখ। খুব পবিত্র আর মিষ্টি লাগছে দেখতে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। চোখ ফিরে নিলাম। উঠে নামাজ পড়ে কাজ শুরু করে দিলাম। মা বাবা কাল চলে যাবেন। সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে দিতে হবে। সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে কাটলো। তন্ময়ের সাথে তেমন কথাই হয়নি। বিকেলে কাজ শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তন্ময় এসে বলল, সব কাজ কমপ্লিট। আমি একটু বাইরে যাব, ফ্রেন্ডসরা ডাকছে। আচ্ছা যান। যান? আমি তোমার যান? কথা পেয়েছেন কেন? আপনাকে যেতে বলেছি। যান বলতে আমার রয়ে গেছে। ওকে, যাচ্ছি। আজ কোন শার্টটা পরবো? গো কালারটা পরে যান। এত রেগে আসো কেন? কই না তো, যেটা পরেছেন সেটা পরেই যান। কাল আমার আব্বু আম্মু আসবে মা বাবাকে বিদায় দিতে। আমি ওদের সাথে বাসায় চলে যাব। যেও, নিয়ম অনুযায়ী আমাকেও তোমার সাথে যেতে হয়, কিন্তু আমার এত ফর্মালিটি একদমই ভালো লাগে না। তাছাড়া আমি মেবি পরশু থেকে ডিউটিতে যাব। তুমি একাই বাড়ি যেও। আচ্ছা। তন্ময় বেরিয়ে গেল। বিশাল বাড়িটাকে খুব শূন্য শূন্য লাগছে। তন্ময় বাসায় ফেরার পর থেকেই বেলকনিতে বসে আছে। অনেকক্ষণ ধরে ফোনে কথা বলল। তারপর থেকে মনটা খুব খারাপ মনে হচ্ছে। হয়তো ওর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। আমি চুপচাপ দূর থেকে দেখছি, কাছে যেতে সাহস পাচ্ছি না। গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি। হঠাৎ বুঝতে পারলাম তন্ময় আমার 2 পা জড়িয়ে ধরে বসে আছে। আমি এক লাফে উঠে বসলাম। জিজ্ঞেস করলাম, পা ধরে বসে আছেন কেন? মাগো, তোমার পায়ের নিচে আমার বেহেস্ত। কি কি বলছেন এসব? ফান্দে পইরা কান্দি বলে এখন কি করি? সাইরা দে মা, কান্দা বাঁচি তোর পায়ে ধরি। আমি ভেবাচাকা খেয়ে বললাম, মাথা ঠিক আছে? আমি আপনার বউ। কয়েকবার বউ শব্দটা উচ্চারণ করে গান গাইতে শুরু করলো। প্রেম প্রীতি ভাল লাগে না, দিয়া দিছি দাড়ি, ফটকামিতে ব্যস্ত আমি আজাইরা কাম ছাড়ি, ফান্দে পড়িয়া বগা কান্দেরে। ওর গান শুনে আমি শব্দ করে হেসে উঠলাম। বললাম, খুব অন্যায় করে ফেলেছেন। আমি আপনার বউ, আর আপনি এসে কি উল্টাপাল্টা কথা বলছিলেন? তন্ময় আমার কোলে মাথা রেখে বলল, বউ, মাথায় হাত বুলিয়ে দাও। আমি ওর আচরণে অবাক হয়ে যাচ্ছি। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কি হয়েছে আপনার? তন্ময়ের চোখ ভয়ঙ্কর দেখাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়া লাগছে দেখলে। কিভাবে যেন তাকিয়ে আছে। এত কাছ থেকে কখনো ওকে দেখিনি। মাথাটা সামান্য একটু নিচু করতেই কিছু বুঝতে বাকি রইল না। প্রচণ্ড পরিমাণে রেগে গেলাম। খুব বিশ্রী গন্ধ লাগছে। ওর নিশ্চয়ই মট্টত নয়তো নেশাকর কিছু খেয়ে এসেছে, এই জন্যই পাগলামি করছে। রেগে বললাম, আপনি ড্রাগ নিয়েছেন? ড্রাগ কি গো? ড্রাগ কি, তাই না? মদ খেয়েছেন না অন্য কিছু? কি খেয়ে এসেছেন বলুন? খেয়ে আসিনি তো, এসে খেয়েছি। আমার রাগ আরও বেড়ে গেল। বললাম, কি খেয়েছেন? খাই নাই, কিচ্ছু খাই নাই। খাবো। খাবো মানে? তন্ময় আবারও গান শুরু করলো। গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি। আমার আর রাগ সামলাতে পারছি না। তন্ময় এসব কি শুরু করেছে? নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ও বলল, মিফতা, খাবা? অল্প একটু পেটে পড়লে জগৎ সুন্দর হয়ে যাবে। চুপ করুন, আমার কোলে মাথা রাখবেন না। উঠুন, আমি মা বাবাকে ডাকবো। তন্ময় উঠে গিয়ে আলমারি খুলে একটা বোতল বের করে ঢকঢক করে গিলল। আমি একদম নিশ্চুপ। আমি কি করব বুঝতে পারছি না। তন্ময়ের পাগলামি বেরিয়ে চলেছে। এমন সব পচা গান গাওয়া শুরু করেছে যা অসহ্য লাগছে। চুপচাপ দেখতে লাগলাম। তন্ময় সে আমার পাশে বসলো। বলল, জানো মিফতা, আমি ছোট থেকেই ঘুমালে স্বপ্ন দেখতাম এক ঝাঁক পরি আমাকে নিয়ে যাচ্ছে। রোজই নিয়ে যেত, কিন্তু ওরা সবাই আমাকে বিয়ে করতে চাইতো। এই জন্য এই স্বপ্ন আর দেখি না। আমি হেসে উঠলাম। ওর এই অদ্ভুত অদ্ভুত কথা শুনতে ভালো লাগছে। তন্ময় বলল, আমার না খুব বাথরুম পেয়েছে, বাথরুম করব। বাথরুমে যান। না, এখানেই বাথরুম সারবো। কি? আমার চোখ কপালে উঠে গেল। ও বলল, ছোটবেলায় তো রুমেই করতাম, আম্মু পরিষ্কার করতো। এখন তুমি আমার সহধর্মিনী, আমার সেবাকারী। এখন তুমি পরিষ্কার করবা। আপনি কি পাগল হয়ে গেলেন? তোমরা সবাই আমাকে পাগল বলছো। আমার জিভ আমাকে আজ পাগল বলেছে, কিন্তু আমি তো পাগল নই। আপনি পাগল নন, আপনি সুন্দর একটা মানুষ। এখন বাথরুমে যান, এসে ঘুমান, সব ঠিক হয়ে যাবে। বলছি না এখানেই করব। কি জ্বালায় পড়লাম রে বাবা। কাঁদবো না রাগ করবো বুঝতে পারছি না। তন্ময় এমনভাবে কথা বলছি যেন ও সত্যি এখানে। উফ, ভাবতে পারছি না কি করি আমি। আমার মাথা দিয়ে ওর মাথায় জোরে আঘাত করলাম। ওর মাথাটা জোরে ঝাঁকিয়ে বলল, গরু 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 খেলছো? চুপ করুন,
আমার দিকে তাকান। ও আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে ওকে বুঝিয়ে বললাম। ও একটু বুঝলো, কিন্তু হাত ধরে আমাকে বাথরুমে রেখে আসতে হলো। তন্ময় সে উদ্ভট সব কথাবার্তা বলছে আর গান গাছে। আমাকে বারবয়েক মামা বলে ডাকছিল। রাগ দেখাতেই বউ বউ বলে ডাকতে আরম্ভ করে দিয়েছে। ওর আচরণে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি যে করব বুঝতে পারছি না। ওকে বোঝানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। মা বাবার ঘর কয়েকটা ঘর পরে, ওদের ঘর অব্দি কথা পৌঁছাবে না। কিন্তু যদি কোনো ক্রমে তারা তন্ময়ের গান শুনে ফেলে, ব্যাপারটা খারাপ হবে। ওনারা কাল চলে যাবেন। এই অবস্থায় কিছুদিন তাদেরকে এ ব্যাপারটা বুঝতে দেওয়া যাবে না। কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না। তন্ময় আজে বাজে কথা বলছে, পরিস্থিতি সামলাবো কিভাবে? তন্ময় অনেক আজগুবি কথাবার্তা বলা শুরু করেছে। ওকে ঘুমানোর কথা বলতেই ও বলল, তুমি আমার বউ? বউ। আমার কথা শোনো, ঘুমাও এখন। তুমি কি বুঝতে পারছো পুরোপুরি নেশা হয়ে গেছে তোমার? তন্ময় কোনো কথা না বলে মেঝেতে বসে পড়ল। ওর চোখে পানি। বলল, আমার খুব কষ্ট হচ্ছে মিফতা, খুব কষ্ট। আর পারছি না। সবাই মিলে আমাকে মেরে ফেলছে। মিমি আমাকে খুব বাজে কথা বলেছে, আমাকে খুব অপমান করেছে। আমি ওকে ভুলে যেতে চাই মিফতা। আমি আসি তো, সব ঠিক করে দেব। কাঁদবো না তো? ছেলেরা কখনো কাঁদে না। মিফতা, খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকেও ঠকাচ্ছি তাই না? তন্ময় কেমন যেন অসহায়ের মতো তাকাচ্ছে। ওর একটু মানসিক শান্তি চাইছে। কিন্তু আমি বা কী করতে পারি? টেনশন হচ্ছিল। কি করব বুঝে উঠতে না পেরে বোতলটা হাতে নিলাম। নাকের কাছে নিতেই কেমন একটা গন্ধ লাগলো। কিছু না ভেবে একটু খেয়ে নিলাম। মাথাটা ঝিমঝিম করে উঠল। কেমন যেন লাগতে শুরু করলো। আরও একটু খেলাম। এবার চোখে পানি এসে যাচ্ছে। অনেক কষ্টে আর একটু গলায় ঢাললাম। এবার বুঝতে পারছি নেশা ধরে আসছে। পা টলছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। বিছানায় বসে পড়লাম। আমি জানি আমার সামনে তন্ময়, কিন্তু তন্ময়কে যেন চিনতেই পারছি না। অচেনা অচেনা লাগছে। হাত বাড়িয়ে ধরার চেষ্টা করেও ধরতে পারলাম না। ধীরে ধীরে ভালো লাগতে শুরু করলো। সব কিছুই ভালো লাগছে। মন থেকে সকল চিন্তা দূর হয়ে গেছে মনে হচ্ছে। নতুন একটা জগতে প্রবেশ করলাম। অন্যরকম ভালো লাগা কাজ করছে। অনেক কিছুই বলতে চাচ্ছি, কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। তন্ময়কে কি কি বললাম নিজেই জানি না। ও আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ সময় লাগলো স্বাভাবিক হতে। একে একে রাতের সব কথা মনে পড়ে যাচ্ছে। হাসি পাচ্ছে আর লজ্জায় লাল হয়ে উঠলাম। আব্বু আম্মু আসলে সবার সাথে অনেক ভালো সময় কাটালাম। তন্ময় আমার দিকে তাকিয়ে হাসলো। আমি লজ্জায় মাথা নিচু করলাম। মা বাবা চলে গেছেন। আমি বাসায় আসার সময় তন্ময়ের দিকে অনেক আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম, হয়তো কিছু বলবে। কিন্তু ওর মনটা অনেক খারাপ। হয়তো মা বাবা চলে যাওয়ার কারণে। আমার সাথে শেষ মুহূর্তে কোনো কথাই বলল না। আমি বাসায় চলে আসলাম। আমি বাবার বাসায় এসেছি 5 দিন হয়ে গেল। এই 5 দিনে তন্ময়ের সাথে কোনো যোগাযোগ হয়নি। আমি ওর ফোনের অপেক্ষায় ছিলাম। কিন্তু অপেক্ষা তো সীমাহীন হয়ে যাচ্ছে। ভালোবাসা না থাকুক, নিজের স্ত্রীর প্রতি দায়িত্ববোধ থেকে তো একবার ফোন দিতে পারতো। শুয়ে শুয়ে ভাবছি এসব কথা। আজ ওর কথা খুব মনে পড়ছে। ও হয়তো ভুলে গেছে মিফতা নামে ওর জীবনে কেউ একজন আছে। কে যেন দরজায় নক করলো। দরজা খুলে দেখি তন্ময় দাঁড়িয়ে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? তন্ময় জিজ্ঞেস করলো, কেমন আছো? আমি অবাক চোখে তাকিয়েই আছি। বিশ্বাস করতে পারছি না আমার বর এসেছে। কি হলো? ভেতরে ঢুকতে দাও। আমি দরজা ছেড়ে দিলাম। তন্ময় সোফায় বসে একটা মোবাইল আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা তোমার জন্য, নতুন কিনেছি। আমি ফোনটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। মিফতা, কি হয়েছে? এমন চুপ কেন? বিশ্বাস হচ্ছে না আপনি এসেছেন। ও উঠে এসে আমার হাতে একটা চিমটি দিয়ে বলল, লেগেছে? উফ, বুঝলা তো এটা স্বপ্ন নয়। আপনি এতদিন ফোন দেননি কেন? নাম্বার ছিল না কি? সত্যি, তুমিও তো দাওনি। আমি আপনার অপেক্ষায় ছিলাম। অপেক্ষা সার্থক হয়েছে। গিফট নিয়ে এসেছি। আমি কিছু না বলে মোবাইলটা দেখতে লাগলাম। তন্ময় বলল, এই কয়েকদিন ভালোভাবে খেতে পারিনি। এখন কাইন্ডলি ভালো করে কিছু রেঁধে দাও। ওহো, তার মানে আপনি আমার জন্য আসেনি, দায়িত্ব থেকেও আসেনি, এসেছেন ভালো করে খেতে। আফা, 5 দিন কিছু খাইতে পারি নাই, চারটা খাওন দিবেন? আমি হেসে বললাম, দুষ্টু কোথাকার। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার রেডি করছি। তন্ময় হাত মুখ ধুয়ে এসে বলল, কি করা হচ্ছে? তরকারিটা গরম করে দিচ্ছি, ওয়েট। উফ বাবা, পেট জ্বলছে ক্ষুধায়। পাকস্থলিতে প্রচুর অ্যাসিড উৎপন্ন হয়েছে। খার ঢেলে দিব, তখন তো লবণ উৎপন্ন হবে। ভালোই হবে। সেই লবণ উত্তোলন করে আমি রান্না করব, আর বাকিটা বেশি দেব। কি বললা? বরকে মেরে ফেলার প্ল্যান, তাই না? আপনি আমার বর, কি দায়িত্ব পালন করেছেন এ পর্যন্ত? পরে ঝগড়া করেছি। আগে খেতে দাও প্লিজ। খাওয়া শেষ করে তন্ময় কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বলল। তারপর রুমে আসলো। আমি বললাম, আমাদের বাসায় আলাদা ঘুমালে অসুবিধে নেই, আপনি চাইলে আমি অন্য রুমে যাচ্ছি। তন্ময় কি যেন ভাবলো, তারপর বলল, ওকে যাও তাহলে। আমি অবাক হয়ে গেলাম। কথার কথা বলে ফেলেছি বলে এখন আমাকে আলাদা থাকতে হবে? এই কেমন মানুষ! রেগে অন্য রুমে চলে আসলাম।
এই কয়েকদিন ওর প্রতি ভীষণ রাগ জমে গিয়েছিল। ওকে দেখে সেটা ভুলে গিয়েছিলাম। এখন আবারও রাগ গর্জে উঠছে। তন্ময় সে আমার বিছানার উপর পা তুলে বসলো। রেগে বললাম, আবার এই ঘরে কেন? ওই রুম পছন্দ হয়নি? হয়েছে। তাহলে? তোমাকে তো বলেছি অন্য রুমে যেতে, কিন্তু আমাকে ছেড়ে একা তো ঘুমাতে বলিনি। আপনি হচ্ছেন গিরগিটি, ক্ষণে ক্ষণে রূপ বদলান। আপনি আসলে কি চান বোঝা বড় দায়। তন্ময় হেসে বলল, আপাতত তোমার পাশে ঘুমাতে চাইছি, দিবা না ঘুমাতে? আমি কিছু বলতে পারলাম না। ছেলেটা এমন কেন? অনেক রাত অবধি দুজনে জেগে রইলাম। কখনো খুনসুটি, দুষ্টুমি, ঝগড়া, ফাইজলামি, গল্প, কিছু অনুভূতি, সব মিলিয়ে খুব সুন্দর একটা রাত কাটলো। পরদিন আজ তন্ময়ের এক বন্ধুর বাসায় দাওয়াত আছে। এই প্রথম ওর সাথে বের হচ্ছি। কেমন যেন ভয় ভয় লাগছে। তন্ময় বের হয়ে বলল, হাঁটার সময় আমার মুখের দিকে তাকাবা না। আমি মাথা উপরে তুলে, আমার দিকে তাকাও, ব্যাপারটা দেখলে হাসি পায়। আমি কিছু বললাম না। শুনতে খারাপ লাগলেও চুপচাপ শুনে গেলাম। বিয়ের প্রথম রাত থেকে ওর মুখে এমন কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। ওর বন্ধুর বাসায় পৌঁছালাম। সকলেই উৎসাহের সাথে আমাদের অভ্যর্থনা জানালেন। বেশ ভালো লাগছে। আরও অনেকেই এসেছেন। তাদের প্রায় সকলে তন্ময়ের কলিগ। তন্ময় সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। আমার মনটা ভীষণ ভালো লাগছে। আশঙ্কা ছিল তন্ময় আমাকে নিয়ে বিব্রত বোধ করবে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও খুব আনন্দ করছে। আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেল ওর হাসি মুখ দেখে। এমন সময় তন্ময়ের গার্লফ্রেন্ড মিমি আসলো। মিমিও থাকবে এখানে, এটা আমি জানতাম না। তন্ময় বলল, আমাকেও বলা হয়নি মিমি আসবে এখানে। জানতে পারলে এখানে আসতাম না। ওকে আজকাল অসহ্য লাগে। তন্ময়ের মুখে কথা শুনে স্বস্তি পেলাম। অনেকক্ষণ ধরে তন্ময় মিমি দূরে দাঁড়িয়ে কথা বলছে। তন্ময়কে দেখে মনে হচ্ছে ও খুব উত্তেজিত, রেগে গেছে ভীষণ। ওকে সামলাতে হবে, কিন্তু আমি ওখানে গেলে হয়তো আরও বেশি রেগে যাবে। দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তন্ময়ের একজন বন্ধু এসে বলল, ভাবি আপনি এখানে কেন? তন্ময়কে মিমি বাজে কথা বলছে, ওখানে চলুন। কিন্তু ও হয়তো রেগে যাবে। মিমির বিহেভ সুবিধার না, আপনি আসুন তো। ওদের পাশে গিয়ে দাঁড়াতেই মিমি আমাকে উদ্দেশ্য করে বলল, শর্ট হলে কি হবে? তামিল নায়িকা বটে। আমি বুঝতে পারলাম আমার ব্যাপারে কিছু কথা হচ্ছিল। ইচ্ছে করছে এখান থেকে সরে যায়, কিন্তু তন্ময়কে নিয়ে যেতে হবে। মিমি তন্ময়কে বলল, আচ্ছা তোমার মনে আছে একবার সরকারি কলেজের এক মেয়ে তোমায় প্রপোজ করেছিল, আর কি তুমি জবাব দিছিলা? তন্ময় বলল, অনেক মেয়ে আমাকে প্রপোজ করেছিল। এসব ছোটোখাটো ব্যাপার আমি মনে রাখি না। তাহলে মনে করে দিই, তুমি বলছিলা নিজের হাতটা ফিতা দিয়ে মাপিও। দেশে অনেক বাইটটা পোলাপান আছে, তাদের কাউকে খুঁজে নিও, আমি তোমার জন্য না। আমি মনে মনে ভীষণ রেগে গেলাম। ও আমাকে অপমান করছে, সেই সাথে তন্ময়কেও। তন্ময় বলল, তখন বুঝিনি, এখন বুঝি। উচ্চতা কোনো ব্যাপার না। ব্যাপার না? তুমি যদি হাফ টিকিট হতে তাহলে কি ডিফেন্সে আসতে পারতে? আমাদের ক্যানাটেরিয়ায় একটা শর্ট মানুষ খুঁজে বের করে দেখি। তন্ময় রেগে বলল, আমি তোমার সাথে কথা বলতে চাইছি না, আমাকে বিরক্ত করো না। তাই নাকি? বউ পেয়েছো বলে? তন্ময়, এই মেয়েটার মাঝে কি আছে? আমি প্রচণ্ড রেগে গেলাম। চুপচাপ শুনে যাচ্ছি আমার বর কি বলে সেটা শোনার জন্য। মিমি উপহাস করে চলেছে। তন্ময়ের বন্ধু তাসিন বলল, মিমি লিমিট ক্রস করিও না। মিমি বলল, আমার আর তন্ময়ের মাঝে কখনো কোনো লিমিট ছিল না, কিন্তু এখন আছে। মিফতা সব সহ্য করে যাচ্ছে, তুমিও কি এভাবে অপমান করতে পারো না? কেন পারি না? তন্ময়ের সাথে আমার অ্যাফেয়ার দীর্ঘ সময়ের। তন্ময় আমাকে ঠকিয়ে একটা পুষ্ক মেয়েকে বিয়ে করবে, আর আমি চুপচাপ দেখব? তাসিন ভাইয়া বলল, তাহলে কি তোমাকে বিয়ে করা উচিত ছিল? তন্ময়ের বউ হওয়ার যোগ্যতা তোমার নাই মিমি। তন্ময় যেমন পরিবারের ছেলে, তুমি কোনো দিক দিয়েই তার সাথে ঘেঁষতে পারবে না, কারণ তোমার মানসিকতা অত্যন্ত নিম্নমানের। আমি চুপ করে আসি। তাসিন ভাইয়ার জবাবটা ভালো লেগেছে। তন্ময় রাগে ফুঁসছে। মিমি রেগে বলল, তাই নাকি? এই মেয়েটার যোগ্য আছে? আছে। মিফতার বিহেভে আমরা বুঝে গেছি। আমার শুধুমাত্র একটু শর্ট, কিন্তু অন্য সব দিয়ে গিয়ে ওর উচ্চতা কোনো অংশে কম না। বাহ, ওর হয়ে এত কথা বলছো যে? তাসিন বলল, ন্যায় অন্যায় বোর্ডটা আমাকে খুব নাড়া দেয়। কেউ অন্যায় কথা বললে আমি চুপ করে থাকতে পারি না। আর তুমি বারবার শর্ট শর্ট করছো কেন? আমি যাকে ভালোবাসি তার সাথে আমার ফেসবুকে পরিচয়। ওর হাইট আমি জানতাম না। আমি ওকে সত্যিই ভালোবাসি। যখন দেখা হলো তখন দেখি ও আমার চেয়ে অনেক শর্ট। তাই বলে কি আমি ওকে ছেড়ে দিব? আমার ফ্যামিলি না চাইলেও আমি ওকেই বিয়ে করব। আর এখানে মিফতা তন্ময়ের বিয়ে করাবো? মিমি রেগে বলল, নিজে ভালোবাসো বলে ছাড়তে পারবো না। আর আমাদের এত বছরের রিলেশন, আমিও তো তন্ময়কে অনেক ভালোবাসি। ও আমাকে ধোকা দিল। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখানে আর থাকতে পারছি না। ভাবলাম তন্ময়কে নিয়ে চলে যাব, কিন্তু তন্ময় রেগে বলল, ভালোবাসার মানুষকে এভাবে অপমান করা যায়? অনেকবার অপমান করেছো আমাকে। আসলে তুমি ভালোবাসার মানেই বোঝো না। আমার আম্মু ঠিকই বলেছে, তোমাকে বিয়ে করলে আমি 1 মাসের বেশি ভালো থাকতে পারতাম না। কিভাবে এতদিন ধরে রিলেশন চলছিল কে জানে। মিমি হুঙ্কার দিয়ে উঠল। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সকলে আমাদের চারপাশে এসে দাঁড়িয়েছে। অনেক চেষ্টা করলাম তন্ময়কে এখান থেকে সরানোর, কিন্তু পারছি না। ওরা তর্ক করেই যাচ্ছে।
তাসিন ভাইয়া অনেক চেষ্টা করলেন কিন্তু কেউই থামলো না। এক পর্যায়ে মিমি তন্ময়ের কলার টেনে ধরে হুমকি দিল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মিমির সামনে দাঁড়িয়ে বললাম, শুধু লম্বাই হয়েছ, বিবেক বুদ্ধি হাঁটুর উপরে ওঠেনি। কোন পরিবেশে কার সাথে কিভাবে কথা বলা উচিত সেটাও জানো না। এত লম্বা হয়ে কি লাভ হলো তোমার? নিজের উচ্চতা কোথায় প্রমাণ করে দিলে আজ? পার্টি তাই নষ্ট করে দিলে। সকলে নিঃশুভ হয়ে গেছে আমার কথায়। রাগের মাথায় কি যে বললাম। আর এখানে থাকা যাবে না। তন্ময়কে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আমার খুব মন খারাপ, রাগও হচ্ছে প্রচুর। এরকম পরিস্থিতিতে জীবনে প্রথমবারের মতো পড়লাম। আমার উচ্চতার জন্য কখনো কোথাও অপমানিত হতে হয়নি, আজ বিয়ে করে এভাবে অপমানিত হলাম। আমার কি অপরাধ ছিল? তন্ময়ের পাশে দাঁড়িয়ে থাকতেও আর ইচ্ছে করছে না। তন্ময় বলল, থ্যাঙ্কস মিফতা, তুমি ব্যাপারটা শেষ করে না দিলে হয়তো আরও খারাপ হতো। আমি খুব রাগী জানোই তো, এত বেশি রেগে গিয়েছিলাম আর একটু হলেই তো ওকে থাপ্পড় লাগাতাম। আমি চুপ করে আছি। তন্ময়ের কথা শুনতে ইচ্ছে করছে না। তন্ময় বলল, আমি তো ভেবেছিলাম তুমি পাবলিক প্লেসেই কথা বলতে পারবা না, কিন্তু তুমি তো দেখছি যোগ্য জবাব দিতে পারো। আমার রাগ বেড়ে যাচ্ছে নিজের ওপর, তন্ময়ের ওপর আর আমার পরিবারের ওপর। আমার কাউকে চাই না। আমি আমার অবস্থাতেই অনেক ভালো ছিলাম, হঠাৎ বিয়েটা হয়ে সবসময় অপমানিত হচ্ছি। তন্ময় আমার হাত ধরে বলল, আমার মিষ্টি বউ। আমি ওর হাত ছড়িয়ে দিয়ে বললাম, আমি আমার মতোই থাকতে চাই। আপনার তো আমাকে নিয়ে অনেক অসুবিধা হয়, আজ থেকে আর হবে না। কি বলছো এসব? বলেছিলেন মা বাবা চলে যাওয়ার পর থেকে আর আমার মুখ দেখতে চান না, আর দেখতে হবে না বলেই হাঁটা শুরু করলাম। তন্ময় ছুটে এসে অনেক কথাই বলল। ওকে বললাম নিজের বাসায় চলে যেতে, আমি একাই অনেক ভালো ছিলাম। তন্ময়কে রেখে সিএনজিতে করে বাসায় চলে এলাম। চোখ দুটো আর বাধা মানছি না। অবহেলা, অপমান, রাগ সব মিলিয়ে অনেক বড় আঘাত পেয়েছি। অজস্র চোখের জলে ব্যথাটাকে ভুলতে চাই। রাত 1টা, অনেক চেষ্টা করে ঘুমাতে পারছি না। বারবার শুধু আজ দিনের ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় পার করেছি আজ। তন্ময়ের প্রতি ভীষণ রাগ হয়েছিল, তাই ওকে ছেড়ে চলে এসেছি। এখনো কোথায় আছে জানি না। বারবার মনে পড়ে যাচ্ছে ওকে। এভাবে ছেড়ে চলে আসাটা উচিত হয়নি। বিয়ের পর প্রথম দিকে ও আমাকে সহ্য করতে পারতো না। সে নিজেই কাল আমার দুয়ারে এসে দাঁড়িয়েছিল। আমার জন্য দামি ফোন কিনে এসেছে, বন্ধুর বাসায় বেড়াতে নিয়ে গেছে, আর গত রাতের মতো সুন্দর একটা রাত উপহার দিয়েছে। আমার প্রতি কিছুটা হলেও ওর ভালোবাসা জন্মেছে। ভাবতে ভাবতে মন ভালো হতে শুরু করেছে। তন্ময়ের দেওয়া মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম। গ্যালারিতে ঢুকতে দেখি তন্ময়ের 500টা ছবি। অন্যরকম এক ভালো লাগা কাজ করলো। ও সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবে আর আমি এই ছবিগুলো দেখে ওর কথা ভাববো। আমার জন্য এতগুলো ছবি উপহার। ভালোবাসা না থাকলে এটা করতো না। খুশি মনে ওর সব ছবি দেখতে লাগলাম, বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবি। এখন আর মন খারাপ ভাবটা নেই, বেশ ভালো লাগছে। কিন্তু তন্ময় এখন কোথায়? বাসায় কেউ নেই। একা একা সেখানে কি করছে কে জানে। হয়তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর নয়তো জেগে বসে আছে। আর আমি থাকতে পারলাম না, কল দিয়ে ফেললাম, কিন্তু ওর নাম্বার বন্ধ। পরপর অনেকবার কল দিলাম, বন্ধ দেখাচ্ছে। ভীষণ চিন্তা হচ্ছে, হয়তো আমার প্রতি রাগ করেছে। ওর ছবিগুলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে তন্ময়কে কল করলাম, নাম্বার এখনও বন্ধ। মনটা খারাপ হয়ে গেল। সারাদিন কল দিতেই থাকলাম, প্রতিবার শুনতে পেলাম সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাতে ঘুমাতে পারলাম না। পরদিন সকাল হতে না হতেই শ্বশুরবাড়ি চলে আসলাম। এখনও কি বাসায় পাওয়া যাবে? এত সকালে নিশ্চয়ই ডিউটিতে যায়নি। কিন্তু বাসায় এসে দেখি মেইন দরজা তালাবদ্ধ। তার মানে তন্ময় বাসায় ছিল না। ও কোথায় থাকতে পারে সেই ধারণা আমার নেই। মন খারাপ করে বাসায় চলে আসলাম। 3 দিন ধরে ওর কোনো খোঁজ পাচ্ছি না। প্রতি মুহূর্তে খুব মনে পড়ছে বলে 3 দিনকে অনেক দীর্ঘ সময় মনে হচ্ছে। মা বাবা অনেক ভরসা করে আমার উপর দায়িত্ব দিয়ে গেছেন। তারা যদি এই মুহূর্তে ফোন দিয়ে তন্ময়ের ব্যাপারে জিজ্ঞেস করে, আমি কি জবাব দিব? তন্ময় তো আমার কাছে এসেছিল, আমি নিজে ওকে ছেড়ে চলে এসেছি। বুক ফেটে কান্না আসে, ভীষণ রাগ হচ্ছে নিজের প্রতি। মোবাইল বেজে উঠল, তাকিয়ে দেখি তন্ময়ের নাম্বার থেকে কল। রিসিভ করে কেঁদে ফেললাম। তন্ময় শুধু বলল, মিফতা। ওর কণ্ঠ শুনেই স্বস্তি পাচ্ছি। বললাম, কি হয়েছিল আপনার? কোথায় হারিয়ে গেলেন? ভিডিও কল দিই প্লিজ। দিন। তন্ময় ভিডিও কল করলো। ওকে দেখে ভয় পেয়ে গেলাম। এ কি ভয়ঙ্কর চেহারা হয়েছে। বুঝতে পারলাম ও হাসপাতালের বেডে শুয়ে আছে। বিপদের আশঙ্কায় বুকটা কেঁপে উঠল আমার। তন্ময় বলল, সরি মিফতা। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। ওকে দেখে আমার ভীষণ কষ্ট হতে লাগলো। তন্ময় বলল, এ কদিন আমি অচেতন অবস্থায় ছিলাম, তোমাকে কল দেওয়ার মতো কেউ ছিল না। আমি অনেক ট্রাই করেছি। বললাম তো আমি অচেতন অবস্থায় ছিলাম, হুঁশ ছিল না। কিভাবে এমন হলো? আপনার কি খুব কষ্ট হচ্ছে? এখন কেমন আছেন? এত প্রশ্ন। তুমি আসো আমার কাছে, কষ্ট হচ্ছে আমার। ফোন রেখে তন্ময়ের প্রিয় খাবার রান্না করলাম। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। মা বাবা অনেক দূরে আছেন। তন্ময়ের আপন বলতে এখন শুধুই আমি।
সেই আমি ওর বিপদে পাশে নেই। তন্ময় আমাকে দেখে মানসিক শান্তি পেয়েছে বুঝতে পারছি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। খুব করুণ অবস্থা ওর। পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গেছে। ওর কষ্টটা আমি অনুভব করছি। বুক ফেটে কান্না আসে। ও কথা বলতে পারছে না, হাত নাড়াতে পারছে কিন্তু উঠে বসতে পারছে না। ওঠার শক্তি নেই। পা দুটোর কথা ভেবে ঢুকরে কেঁদে উঠলাম। আমার বর, আমার সবচেয়ে আপনজন, ওর এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। অনেক কষ্টে হালকা কিছু খেতে পারলো ও। আমাকে কাছে ডাকতেই ওর পাশে গিয়ে বসলাম। ও বলল, মিফতা, তোমার হাত ধরবো একটু? আমি তন্ময়ের হাত ধরলাম। তন্ময় মায়া ভরা চোখে তাকিয়ে আছে। বলল, এত ভেঙে পড়ো না, আমি সুস্থ হয়ে যাব। আপনার পায়ের অবস্থা খুবই খারাপ। আমি বুঝি সেটা মিফতা, কেঁদো না পাগলি, এই অ্যাক্সিডেন্টটার খুব দরকার ছিল। আমি বললাম, কি বলছেন এসব? এটার প্রয়োজন ছিল। আমি বুঝতে পারছি আমার ভুলটা। তুমি একজন সুস্থ, পরিপূর্ণ, সুন্দর একটা মানুষ, কিন্তু আমি তোমায় ছোট করেছি অনেকবার। আমি তোমার তুলনায় একটু লম্বা বলে খুব ভাব নিতাম, কিন্তু আজ যদি আমার পা দুটো কেটে ফেলতো, কোথায় যেত আমার অহংকার? সারা জীবন হুইল চেয়ারে করে চলাফেরা করতে হতো, অন্যের উপর নির্ভর করে বাঁচতে হতো। আমি ওকে নিষেধ করে বললাম, এসব কি বলছেন? এভাবে বলবেন না প্লিজ, আমার কষ্ট হয়। তন্ময় বলল, আমাকে বলতে দাও মিফতা, স্বীকার করতে দাও। এই সময় আমি কাউকে পাশে পেতাম না। আমার আব্বু আম্মু অনেক দূরে, আমার কোনো ভাই বোন নেই। মিমি কখনোই এখানে এসে আমার সেবা করতো না। আজ বুঝি আমার একমাত্র আপনজন এখন তুমি। সেটা বোঝার জন্য এই অ্যাক্সিডেন্টটার খুব দরকার ছিল। আমার পা যতদিন ঠিক হয়নি, আমি তোমার উপর নির্ভর করে থাকবো। আমি কাঁদতে কাঁদতে বললাম, সেদিন আমার ওরকম করা উচিত হয়নি। সরি, আমাকে মাফ করে দিন। করব, তবে শর্ত আছে। কি বলুন? আমার একটা ইচ্ছে হচ্ছে, পূরণ করবা? বলুন। তন্ময় বলল, আমি 100টা বিয়ে করতে চাই। কি? 100টা বিয়ে? তবে সেটা শুধু একজনকে। সে হচ্ছে আমার বিয়ে করাবো। সে বিয়ের রাতে আমার কাছে ডিভোর্স দিয়েছিল। আমি চাই তাকে তাকে 100বার করতে। শুধু আমার বউ মিফতাকে 100বার বিয়ে করব, আর 1000 উপায়ে ভালোবাসবো। আমি হেসে বললাম, পাগল হলেন নাকি? হলাম। করবা না আমায় বিয়ে? তাই বলে 100বার? মুমূর্ষু রোগীর ইচ্ছা পূরণ করবা না? আমি হেসে বললাম, আপনাকে কি 100বার বিয়ে করার অনুমতি দিবে? কেন দিবে না? আমি তো 100 জনকে বিয়ে করব না। আমি আমার বিয়ে করা একমাত্র বউকে বারবার বিয়ে করব। আর যদি কেউ ঝামেলা করে, তাহলে তুমি কবুল বলবা। আমি কবুল বলবো, ব্যাস বিয়ে হয়ে গেল। তাই? আর যদি কেউ ঝামেলা না করে, 100বারই বিয়ে করব, কাজে ডেকে। কাজে যদি না পড়ায়, তাহলে সারা দেশ ঘুরে ঘুরে বিভিন্ন কাজী অফিসে গিয়ে বিয়ে করব। পাগল হয়ে গেছেন আপনি? এত আপনি এমনি করবা না তো। আমার ঘুম পাচ্ছে, ঘুম পাড়িয়ে দাও। তন্ময়কে ঘুম পাড়িয়ে দিয়ে ডাক্তারের সাথে কথা বললাম। তিনি বললেন, অনেক সময় লাগবে সুস্থ হতে। ওষুধ খাওয়ানো, পরিচর্যার নিয়ম, চলাফেরা, সেবা যত্ন সবকিছুই বিস্তারিত বুঝে নিলাম ডাক্তারের কাছ থেকে। আমার প্রচেষ্টা আর সেবা যত্ন দিয়ে ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। বাবা মা হজ থেকে ফিরে আসার আগে ওকে হাঁটতে হবে। হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসে নিয়মিত ওর সেবা করতে লাগলাম। দুজনে মিলে অনেক ভালো সময় কাটাচ্ছি। তন্ময় সেদিন বলল, অসুস্থ হয়ে বেশ ভালোই হয়েছে। বাসায় বসে বসে বইয়ের ভালোবাসায় স্বর্গে এসে গেছি। অনেক সময় লাগলো তন্ময় সুস্থ হতে। আজও মাটিতে পা ফেলতে পেরেছে। খুব আনন্দ হচ্ছে। মা বাবা হজ থেকে ফিরে আসলেন। তন্ময় এখন পুরোপুরি সুস্থ। খুব ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠান হলো। আজ আবারও সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। আমি বসে আছি। আজ খুব বেশি খুশি লাগছে। তন্ময় সে আমার পাশে বসলো। ওর চোখে দুষ্টুমি ভরা হাসি। আমি বললাম, বিয়ের প্রথম রাতে কি বলছিলাম মনে আছে? আমি নাকি তোমার শর্ট বউ, তোমার মহা অ্যালার্জি। তন্ময় আমার নাক টেনে ধরে বলল, এই মহা অ্যালার্জিটাই তো আমার জীবন। এই মিষ্টি বউটার জন্যই সব কিছুকে এত সুন্দর উপভোগ করতে পারছি। যাও হয়েছে, আর বলতে হবে না। কই যাব? আজও আলাদা ঘুমাতে বলছো নাকি? আজ প্রাইম মিনিস্টার কল দিয়ে ডাকলেও আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। আমি হেসে বললাম, এত প্রেম? আচ্ছা মিফতা, আমরা যদি 100বার বিয়ে করি, আমাদের 100বার বাসর হবে, আর 100টা বাচ্চাও হবে, তাই না? আমি রেগে তাকালাম। তন্ময় শব্দ করে হাসতে লাগলো। মুগ্ধ হয়ে দেখছি ওর হাসিটা। এই ছেলেটাই আমার বর, আমার পৃথিবী। সমাপ্ত।